আওয়ামী লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন মান্না। কাফনের কাপড় পরে আন্দোলনের পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। জানাবো, আলুর দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। আওয়ামী লীগের 5 লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে, ওবায়দুল কাদেরের মন্তব্য নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, শামীম ওসমান ও তার ছেলে ভাতিজা সহ 95 জনের নামে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন মান্না। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে এই দেশকে লুট করেছেন, বাংলাদেশের অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, এমনটাই তিনি আশা প্রকাশ করেন। মান্না আরো বলেন, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, জনগণের উপরে কোনো শক্তি নেই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না। কাফনের কাপড় পরে আন্দোলনের পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। আহতদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে একটি গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে, গুঞ্জন উঠেছে। রাতে সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট নিজের ভেরিফাইড আইডিতে শেয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আহতদের এক গ্রুপের দাবি হলো, ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলতেছে। মজার ব্যাপার হলো, এদের মধ্যে অনেকে ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মায়ের খাইয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না। বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, বাট এর পরেও ওরা কেউ ছুটি নেয়নি। হাসপাতাল থেকে আহত পলিটিক্স করতেছে। এদের এখন দাবি হলো, হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে। আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করেছে, তখন এইটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? আমার ধারণা, পুরো রাজনীতির পেছনে দুইটা কারণ আছে। এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে। সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলে বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়ে টাকা খাইতে পারবে। কথা হলো, এত সাহস এরা পাইতেছে কই? কারণ মানুষের সিম্প্যাথি। বেশিরভাগ অ্যাক্টিভিস্ট, টক শোর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করতেছে, এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে? এই প্রশ্নটা কেউই করতেছে না। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে লীগ। পেজে পেজে ছড়াইয়া দিয়েছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না। আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত, আনসারদের মতো। না হলে এরাও কবে বইলা নিজেদের মেরে ফেলে নিজেরাই ওইটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে। মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরেজমিনে যান, দেখে তারপর নিউজ করেন। আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনো? আওয়ামী লীগের 5 লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে, ওবায়দুল কাদেরের মন্তব্য নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের পতন হলে তাদের 5 লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন, দল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের 5 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এমন কথাও কেউ কেউ বলতে পারবে না।
নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সফল হয়েছি। সরকারের সময় উপযোগী বিচক্ষণ পদক্ষেপের ফলে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের 100 দিনে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সফল হয়েছে। এ সময় দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত 5ই আগস্টের পর দেশে যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই তার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সাফল্য। তিনি আরো বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা আরো উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম তার মন্ত্রণালয়ের এখতিয়ারে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় গত 3 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে 40 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, পুলিশকে শক্তিশালী করার লক্ষ্য 3,500 কনস্টেবল ও 1,200 সাব ইন্সপেক্টর নিয়োগের পাশাপাশি ওপর থেকে নিচ পর্যন্ত বদলি সহ বাহিনীতে বড় রদবদল করা হয়েছে। পুলিশ বাহিনীতে আরো জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী পুলিশের কার্যক্রমে গতিশীলতা আনতে এ পর্যন্ত প্রায় 45,042 জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে এবং গত 3 মাসে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক থেকে কনস্টেবল পদে 1,330 জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ ও বদলি করা হয়েছে। এটা করতে গিয়ে কোনো তদবির কিংবা অনিয়ম হয়নি। বদলি, পদায়ন ও নিয়োগ কেন্দ্র করে কোনো প্রকার লেনদেন হয়নি। এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য। সব আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশকে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কোনো বেআইনি আদেশ পালন করার জন্য তিনি আহ্বান জানান। জাহাঙ্গীর আলম বলেন, স্বল্পতম সময়ে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত থানাগুলোকে সফলভাবে পুনর্গঠন করা হয়েছে এবং 5ই আগস্টের পথ পরিবর্তনের পর হতাশ হয়ে পড়া পুলিশ সদস্যদের মানসিকভাবে শক্তিশালী ও সক্রিয় করেছে, যা আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছে। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষার সহায়তার জন্য সেনা, নৌ ও বিমান এই 3 বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়াকে একটি সাফল্য উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরের তুলনায় সবচেয়ে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়া আমাদের বড় সাফল্য। ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে 700 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব শিক্ষার্থী তাদের অবসর সময়ে 4 ঘন্টা সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করবে, যা তাদের খণ্ডকালীন চাকরি হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য পারিশ্রমিক পাবেন। তিনি বলেন, কিছু শিক্ষার্থী ইতিমধ্যে ঢাকার রাস্তায় ট্রাফিকিং এর কাজ শুরু হয়েছে। আমরা এটিকে ঢাকার একটি পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি। যদি এটি রাজধানীতে সফল হয় তাহলে আমরা পর্যায়ক্রমে অন্যান্য শহরেও মডেলটি অনুসরণ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি মন্ত্রণালয়ের আওতাধীন বেশিরভাগ দপ্তর যেমন পুলিশ, আনসার ও বিটিভি, বিজিবি, র্যাব, ডিএনসি ও বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে জনগণের সেবায় সব প্রকার দুর্নীতি ও অনিয়ম থেকে দূর থেকে স্বচ্ছতা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। বাহিনীতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবর্তন হঠাৎ কোনো বিষয় নয়, তবে বাহিনীতে মানসিকতার পরিবর্তন ঘটছে, কিন্তু সময় লাগবে। শামীম ওসমান ও তার ছেলে ভাতিজা সহ 95 জনের নামে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ আল আমিন নামে এক যুবককে হত্যা চেষ্টায় নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে। এতে 95 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে জানা যায়, গত 3রা আগস্ট সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে ছাত্র আন্দোলনে ভুক্তভোগী সহ আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালান শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর নুরুদ্দিন মিয়া এবং শাহজালাল বাদল সহ অন্যান্য। সে সময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ এবং বিভিন্ন দেশের অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আলামিনের ডান হাতে লোহা রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা করে। এখনও তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।